দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দোর্দণ্ড প্রতাপশালী, আয়রন লেডি খ্যাত এই নেত্রী আকস্মিকভাবে গত 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন। তিনি বাংলাদেশে থাকলে তার ভবিষ্যৎ কী হতো, তিনি আদৌ বেঁচে থাকতেন কিনা, তাকে আদৌ বেঁচে রাখা হতো কিনা, সাধারণ মানুষ তাকে বাঁচিয়ে রাখতেন কিনা, তাৎক্ষণিকভাবে তার উপর কীরকম পরিস্থিতি তৈরি হতো সেটা হয়তো যদি তিনি দেশে থাকতেন তাহলে বোঝা যেত। আমরা দেখেছি মাত্র মিনিট 5 ব্যবধান, এই 5 মিনিট পর যদি তিনি গণভবন থেকে বের হয়ে যেতেন তাহলে তিনি রাস্তায় সাধারণ মানুষের হাতে পড়ে যেতেন এবং সাধারণ মানুষ, সেই বিপ্লবী হাজার লাখো মানুষ, তার কী অবস্থা করত সেটা শুধুমাত্র কল্পনাই করা যায়। এই শেখ হাসিনাকে নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নানান সময় নানান কথা বলেছেন, তাকে নানাভাবে উপাধি দিয়েছেন। আজ তিনি সাংবাদিকদের একটি তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন। এটা রুহুল কবির রিজভী আজকে বলেছেন। আসলে কি তাই? আমি এ বিষয়ে আলোচনা করব, তার আগে ছোট্ট কিছু কথা বলি। আমার বুঝে আসে না, মানুষের জীবনে কি টাকা পয়সা ধন দৌলতই সব কিছু? এর বাইরে কিছু নাই? আজকে এই শেখ হাসিনাদের লাইফস্টাইল, শেখ হাসিনাদের এত নাটক আমরা দেখেছি, এই নাটকগুলো দেখে আমাদের ভাবতে হয় মাঝে মধ্যে যে টাকাটাই কি মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান? এই সম্পদই কি মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান? অথচ আমাদের জীবন, আমরা খুবই ক্ষণস্থায়ী একটা জীবন নিয়ে আমরা এই পৃথিবীতে আসছি, অথচ এই টাকা পয়সা ধন দৌলতের জন্য আমরা কি না করি। আজকে রুহুল কবির রিজভী যেটা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন শেখ হাসিনা, এটা অস্বাভাবিক না। আমরা দেখেছি এই শেখ হাসিনাকে, তিনি অত্যন্ত চতুর এবং সাহসী ছিলেন, একই সাথে তিনি ছিলেন অত্যন্ত হিংসাত্মক, তিনি ছিলেন ইগোটিক এবং তিনি ছিলেন ক্ষমতালোভী, ক্ষমতালিপ্সু। এই ক্ষমতার জন্য, এই ক্ষমতায় থাকার জন্য তিনি কত রকমের কথা বলেছেন, কত ধরনের ডায়লগ দিয়েছেন, তিনি কত ধরনের থিওরি দিয়েছেন, কত ধরনের রেসিপি দিয়েছেন, আমরা কিন্তু সবই জানি। তো সেই জায়গায় একটা বিষয় ক্লিয়ার, যে তিনি আসলে ক্ষমতায় থাকতেই এই রকম কথাগুলো বলেছেন, এইরকম নানান তথ্য উপাত্ত দিয়েছেন। এটা সত্য, আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে নামে বেনামে অনেক সম্পদ গড়ে তুলেছেন এবং যে সম্পদ তিনি বিদেশে পাচার করেছেন, এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা এই খবরগুলো কিন্তু পেয়েছি। এস আলম গ্রুপ, বাংলাদেশের কে না চেনে এই গ্রুপকে? এই একটি মাত্র গ্রুপ, যে গ্রুপকে বলা হতো শেখ হাসিনার পকেট। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো এই এস আলম গ্রুপকে দেওয়া হয়েছিল এবং এই এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। বেশ কয়েকটা ব্যাংককে তো ধ্বংসই করে দিয়েছে, নামে বেনামে বিদেশে টাকা পাচার করেছে এই ব্যাংকগুলো থেকে নিয়ে, এই ব্যাংকগুলো থেকে নামে বেনামে লোন নিয়েছে, মানে ফকির করে দিয়েছে ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলো এখন টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। একমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ইসলামী ব্যাংক, এরা যে একটা শক্ত ভিত্তি ছিল এদের, সেই ভিত্তির কারণেই মূলত এখনো টিকে আছে ভালোভাবে। এবং এই গত 2014-15 পর থেকে 2017 সম্ভবত এস আলম ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয় এবং 17 থেকে 24 পর্যন্ত এই সময়ে কিন্তু ইসলামী ব্যাংককে মোটামুটি খালি করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র এই শক্ত ভিত্তির কারণেই এই ব্যাংকটি এখন ঘুরে দাঁড়িয়েছে এবং আগের আস্থা বিশ্বাস তারা গ্রাহকদের কাছে ফিরে পেয়েছে। গ্রাহকরা ইসলামী ব্যাংকের প্রতি তাদের যে আস্থা বিশ্বাস তারা অব্যাহত রেখেছে। এই ব্যাংকগুলোর এত টাকা পাচার করা হয়েছে, টাকাগুলো কোথায় গেছে, কে নিয়ে গেছে? এস আলম নিয়ে গেছে, সহজ কথায় আমরা বলি। কিন্তু এস আলম বাইরে নিয়ে গিয়ে এই টাকাগুলোর, আমরা শুনেছি এই বিশাল অর্থের একটা বড় পার্সেন্টেজ নাকি শেখ হাসিনা, শেখ রেহানারা পেতেন। আজকে আমরা বিভিন্ন মন্ত্রীর, তৎকালীন মন্ত্রীর আমরা কয়েকশো হাজার খানেক ফ্ল্যাটের খবর পাই। আজকে টিউলিপ যুক্তরাজ্যে বসবাস করেন, ওখানকার এমপি, তিনি যে ফ্ল্যাটে থাকেন সেটা নাকি তাকে গিফট করা, সেটা নাকি তার কোনো এক আত্মীয়ের,
কোনো এক এমপি তাকে গিফট করেছেন, এইরকম নানান কথাবার্তা শোনা যাচ্ছে। কতটুকু সত্য এগুলো সত্যতদন্তাধীন। কিন্তু এত টাকা পয়সা পাচার হয়েছে দেশ থেকে, কয়েকটা বাজেটের সমপরিমাণ এইসব অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। অথচ আমাদের বাংলাদেশের মানুষ কত কষ্ট না করে, আমাদের প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাইয়েরা, তারা কত কষ্ট করেন, এই রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হয়। আর এই রিজার্ভ আপনারা খালি করে দিয়েছেন, রিজার্ভ পর্যন্ত খালি করে দেওয়া হয়েছে বাংলাদেশের ব্যাংক থেকে। অনেকে বলেন এই শেখ হাসিনা আসলে বাংলাদেশকে ভালোই বাসতেন না, তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই সে এতদিন ক্ষমতায় ছিলেন। এটা অনেকেরই বক্তব্য, অনেকে বলেন। রিজভী সাহেব যা বলেছেন আজকে, এটা একদম সত্য। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন, এটা সত্য আমার কাছে মনে হয় অন্তত। কারণ এর যৌক্তিক অনেকগুলো কারণ আছে। ডক্টর ইউনূস যখন নোবেল পেলেন, আমরা কি দেখলাম? এই শেখ হাসিনাকে নানান, এই যে ডক্টর ইউনূস নোবেল পাওয়ার যোগ্য নন, এটা শেখ হাসিনা পাওয়ার যোগ্য, সামনে শেখ হাসিনা পাবেন। কত লবিংয়ের খবর আমরা শুনেছি, শেখ হাসিনার জন্য শেখ হাসিনা নোবেল পেয়ে যাচ্ছেন। তখন থেকে ডক্টর ইউনূসের সাথে যে একটা রেশারেশি, এবং শেষে কি কোন দিকে নিয়ে গেল? ডক্টর ইউনূসকে চুবাবেন পদ্মা সেতু দিয়ে, বেগম খালেদা জিয়াকে চুবাবেন, টুপ করে ফেলে দিবেন, এইসব কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। তো এগুলো কেন? একটা মানুষের অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আমাদের শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পতিত সরকারের। আমাদের রাজনৈতিক দলগুলো এইসব ঘটনা থেকে, বিশেষ করে 5ই আগস্ট থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা কিন্তু আমরা সবাই চাই, অন্তত জনগণের কল্যাণে তারা ভূমিকা রাখুক, এটাই আমরা চাই। ভুলে গেলে চলবে না, 5ই আগস্ট গেছে, আর 5ই আগস্ট যে আসবে না সেটা মনে করার কোনো সুযোগ নেই। সবাই কেলার থাকতে হবে, কোনোভাবেই ফেসিস্ট স্বৈরাচারী হওয়া যাবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।